হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা কিন্তু কোনো পড়াশোনা করব না। আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের 2024-এর যে প্রশ্নপত্র সংস্কৃত ভাষার, সেটা আমরা আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি মুরারি এসসি হাই স্কুলের প্রশ্ন। তাহলে স্টুডেন্টস, ক্লাস শুরু করা যাক। প্রথমে দেখো, ইউনিট 1 প্রোজ অর্থাৎ গদ্যাংশ, সেখান থেকে তোমাদের প্রশ্ন পড়েছে টোটাল 5টা পয়েন্ট। কি দেওয়া আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ টাইপ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? উপমন্যু কথা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? প্রথম অপশন দেওয়া আছে শান্তি পর্ব, তারপর দেওয়া আছে ভীষ্ম পর্ব, তারপর দেওয়া আছে আদি পর্ব, তারপর দেওয়া আছে বন পর্ব। এখানে উত্তর স্টুডেন্টস কোনটা হবে? আদি পর্ব, তাই না? মহাভারতের আদি পর্বের 3য় অধ্যায় থেকে এই আমাদের উপমন্যু কথা গদ্যাংশটি উদ্ধৃত হয়েছে বা নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা দেখো, উপমন্যুর গুরুর নাম কি ছিল? উপমন্যুর গুরুর প্রথম পয়েন্ট দেখো বা অপশন কে দেওয়া আছে? আয়ধৌম। তারপরে যে পাঞ্চাল্য, আরুণী, বিশ্বামিত্র, বাজশ্রবা। এখানে উত্তর স্টুডেন্ট কোনটা হবে? আয়ধৌম, অর্থাৎ ধৌমের শিষ্য হচ্ছে উপমন্যু। আরো দুজন শিষ্য রয়েছে, তারা হচ্ছে কি আরুণী, আর একজন হচ্ছে বেদ, তাই না? পরের প্রশ্নটা দেখো, উপমন্যুর অন্ধ হওয়ার কারণ কি? আকন্দ পাতার ঘ্রাণ গ্রহণ, আকন্দ পাতা খাওয়া, আকন্দ পাতা স্পর্শ, না আকন্দ পাতা তোলা? এখানে অ্যান্সার হবে আকন্দ পাতা খাওয়া, তাই না? কারণ উপমন্যু কি করত? ভিক্ষা যাচনা করত এবং তার গুরুকে সেটা অর্পণ করত, তারপর নিজে উচ্ছিষ্ট যেটা থাকবে সেটা খেত। কিন্তু এক সময় তার গুরু তাকে আদেশ দেয় যে তোমার কোনো কিছু খাওয়া যাবে না, অর্থাৎ তাকে খেতে নিষেধ করা হয়। কারণ সে যতই খাওয়া দাওয়া করে সে হৃষ্টপুষ্ট থাকে। এক সময় কি করে, তার গুরুদেব তাকে খেতে নিষেধ করে এবং সে গুরুর আদেশ অনুযায়ী সমস্ত রকমের খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং খিদের জ্বালায় সে এক সময় বনে ঘুরতে ঘুরতে আকন্দ পাতা খেয়ে ফেলে এবং এই আকন্দ পাতার বিষক্রিয়ার ফলে তার চোখ দুটো অন্ধ হয়ে যায়। স্টুডেন্টস, বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, কূপে পতিত ইতি। কে কূপে পতিত হয়েছিল, অর্থাৎ কুয়োতে বা কূপে কে পড়ে গিয়েছিল? এটা কিন্তু উত্তর কি হবে? উপমন্যু। কারণ আকন্দ পাতা খাওয়ার পর তার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল এবং সে কিছু দেখতে পাচ্ছিল না এবং সে কি করেছিল? কুয়োতে পড়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভগবতে নিবেদ্য কার উদ্দেশ্যে নিবেদন করার কথা বলা হয়েছে? এখানে ভগবানের উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে, গুরুর উদ্দেশ্যে, না শিষ্যের উদ্দেশ্যে? উত্তর কি হবে? গুরুদেবের উদ্দেশ্যে, তাই না? কারণ উপমন্যু তার গুরু আয়ধৌমকে কি করত? যা ভিক্ষা যাচনা করত সমস্তটুকুই কিন্তু তাকে প্রথমে অর্পণ করত, তারপর নিজে গ্রহণ করত। এখানে ভগবতে শব্দের দ্বারা কিন্তু গুরুকে বলা হয়েছে, অর্থাৎ আয়ধৌমকে বলা হয়েছে। তিনি আয়ধৌম তথা গুরুদেবের উদ্দেশ্যে সমস্ত কিছু ভিক্ষার যে যাচনা জিনিস বা যেটা সে গ্রহণ করত সেটা তাকে পূর্বে নিবেদন করত। তাহলে স্টুডেন্টস, বোঝা গেছে? এবার আমরা চলে যাচ্ছি পরের ইউনিটে। ইউনিট 2 পোয়েট্রি, পদ্যাংশ। এই পদ্যাংশ থেকেও কিন্তু 5টা প্রশ্ন এখানে পরীক্ষাতে এসেছে। খুব সহজ প্রশ্ন কিন্তু এসেছে। দেখো, রামায়ণের কোন কাণ্ড থেকে বর্ষা বর্ণনম গৃহীত হয়েছে? প্রথম পয়েন্ট রয়েছে অরণ্যকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, না কিষ্কিন্ধা কাণ্ড? এটা কি হয়ে যাবে? কিষ্কিন্ধা কাণ্ড থেকে বর্ষা বর্ণনম পদ্যাংশটি গৃহীত হয়েছে। পরের প্রশ্ন দেখো, অয়ংশ কালহ সংপ্রাপ্তঃ, এখানে কোন কালের কথা বলা হয়েছে? দেখো, আমাদের যে মূল পদ্যাংশ সেটাই কিন্তু বর্ষা বর্ণনম, অর্থাৎ বর্ষাকালের বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে এখানে পয়েন্ট অপশন কি আছে দেখো, গ্রীষ্মকাল, বসন্তকাল, বর্ষাকাল, শীতকাল। অবভিয়াসলি কিন্তু কি হয়ে যাবে? বর্ষাকাল। তাহলে এখানে কোন কালের কথা বলা হয়েছে? বর্ষাকালের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কোন পর্বতে অবস্থান করে রামচন্দ্র বর্ষার বর্ণনা করেছেন? হিমালয়, বিন্ধ্য, সহ্য, না মাল্যবান? উত্তর হয়ে যাবে মাল্যবান পর্বতে। কারণ মাল্যবান পর্বতে যখন তারা এসে উপস্থিত হয় তখনই কিন্তু বর্ষার আগমন ঘটে।
পরের প্রশ্ন দেখো, শিখিনহ পদ দ্বারা কাকে বোঝানো হয়েছে? ময়ূরদেরকে, শিক্ষকদেরকে, পর্বতের শিখাসমূহকে, না আগুনের শিখাকে? এখানে হয়ে যাবে ময়ূরদেরকে, কারণ শিখিন শব্দের বাংলা শব্দ হচ্ছে বা অর্থ হচ্ছে ময়ূর, এখানে ময়ূরদেরকে উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, সাংপস্যতম, ঠিক আছে, অর্থাৎ তুমি দেখো এর বাংলা মানে, এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ তুমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কারণ এই যে বর্ষাকালের বর্ণনা সেটা কিন্তু রামচন্দ্র নিজে করছে, এবং সে কার সামনে করছে? তার ভ্রাতা লক্ষ্মণের সামনে করছে। তাহলে এখানে অপশন কি দেখো, রাম, লক্ষ্মণ, ভরত, হনুমান। উত্তর কি হয়ে যাবে? লক্ষ্মণ। তার ভ্রাতা লক্ষ্মণকে তিনি বর্ষার বর্ণনা করছেন বা দিচ্ছেন। তাহলে স্টুডেন্টস বোঝা গেছে। এরপর আমরা পরের ইউনিটে চলে যাব, ইউনিট 3, তাই না? ড্রামা, দৃশ্যকাব্য, নাটক। এখানে কি বলা হয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানেও এমসিকিউ টাইপ প্রশ্ন 5টা রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, কৃপণঃ কপালী নামক পাঠ্যাংশটির রচয়িতা হলেন কে? বাল্মীকি, বেদব্যাস, গোবিন্দ কৃষ্ণ মোদক, না শ্রীজীব ন্যায়তীর্থ? উত্তর হয়ে যাবে শ্রীজীব ন্যায়তীর্থ। পরের প্রশ্ন দেখো, কৃপণঃ কপালী নাটকটি কি ধরনের নাটক? বিয়োগান্তক, মিলনাত্মক, প্রহসনমূলক, না প্রকরণ? এটা কিন্তু হয়ে যাবে প্রহসনমূলক একটা নাটক। জীবনং তু রক্ষণীয়ম, এই কথাটি কে বলেছে? কপালী, পঙ্গুরাম, রঙ্গিনী, না মন্থরা? অর্থাৎ এখানে কপালীর স্ত্রী রঙ্গিনী এই কথাটি বলেছেন। পরের প্রশ্ন দেখো, কপালীকে কে দংশন করেছিল? সর্প, সারমেয়, বৃশ্চিক, না মৌমাছি? উত্তর হয়ে যাবে সারমেয়। সারমেয় কথার অর্থ হচ্ছে কি? কুকুর। পরের প্রশ্ন দেখো, ভোহ শ্রেষ্ঠিন ক তে রোগঃ, সন্ধিচ্যুত করা আছে কস্তে রোগঃ। উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন কপালী, বদ্য, রঙ্গিনী, না পঙ্গুরাম? এখানে উত্তর হয়ে যাবে বদ্য, কারণ বদ্যই কাকে জিজ্ঞেস করছে? সেই বণিককে জিজ্ঞাসা করছে, এখানে বণিককে কপালী। তাহলে স্টুডেন্টস বোঝা গেছে। দেখো পরের ইউনিটে আমরা চলে যাব, ইউনিট 4, গ্রামার। এর অর্থ কি? ব্যাকরণ। প্রথমে দেখো স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, লতাযুক্ত ইব, লতেব, কোন সন্ধির এটা উদাহরণ? বৃদ্ধি সন্ধি, দীর্ঘ সন্ধি, গুণসন্ধি, না জন সন্ধি? এখানে উত্তর হয়ে যাবে গুণসন্ধি। পরের প্রশ্ন দেখো, বর্ষতুহু পদটির সন্ধি বিচ্ছেদ হলো বর্ষযুক্ত ঋতুহু, বর্ষাযুক্ত ঋতু, বর্ষাযুক্ত ঋতুহু, না বর্ষণযুক্ত ঋতুহু? উত্তর হয়ে যাবে বর্ষাযুক্ত ঋতুহু। পরের প্রশ্ন দেখো, প্রতিযুক্ত ইতিহি, অপশন রয়েছে কি দেখো, প্রতীতিহি, প্রতীতি, প্রতীতি, না প্রতীতিহি? এখানে দেখো এই অপশনটা হয়ে যাবে, যেটা পয়রফলার তয় দীর্ঘয় তয় হস্যই বিসর্গ রয়েছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্বরসন্ধি সংক্রান্ত এই যে 3টি প্রশ্ন আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবং পরেরটাতে আমরা যাব, দেখো ব্যঞ্জন সন্ধি। প্রথম প্রশ্ন কি রয়েছে? বাক যুক্ত ইসহ সমান কি হবে? বাগিস, বাগিসহ, বাকিসহ, না বাগিসহ? এখানে বয়াকার গয় দীর্ঘয় তাহলে অবশ্যই বিসর্গ হ, বাগিসহ এই অপশনটা হবে। দেখো সচ্চরিত্রম, এটা কোন সন্ধির উদাহরণ? এখানে রয়েছে দেখো স্তুত্ব, চুত্ব, যশস্ত্ব, না চত্ব সন্ধি? উত্তর হয়ে যাবে চুত্ব সন্ধি। এটা হচ্ছে মূল পাইনীয় সূত্র স্তোহস চুনাস চুহু, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটা কিন্তু ব্যঞ্জন সন্ধি এক প্রকারের, বোঝা গেছে। পরেরটা দেখো, বিষ্ণুহু পদটির সন্ধি বিচ্ছেদ বিষযুক্ত নু, বিষযুক্ত নু, বিষযুক্ত নুহু, না বিষযুক্ত নুহু? এখানে যে বয়হস্য পেট কাটা মূর্ধন্যস্য হসন্ত যুক্ত দন্তনে হস্য বিসর্গ, এই রূপটা কিন্তু হবে। পরের ইয়েতে দেখো আমরা শব্দরূপে চলে যাব। দেখো লতা শব্দের সপ্তমীর এক বচন কোনটা হবে? লতা নাম, লতে, লতায়াম, না লতাসু? উত্তর হয়ে যাবে লতায়াম। অস্মৎ শব্দের দ্বিতীয়ার বহু বচন, অপশন হলো কি আছে দেখো, অস্মাকম,
মম, ময়া না অশ্মান? এখানে উত্তর হবে অশ্মান। কারণ তুমি দেখবে এই যে লতা শব্দরূপ, অস্মৎ শব্দরূপ, এগুলো কিন্তু আমি পূর্বে আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো কমপ্লিট করে দিয়েছি। দেখো ওইখান থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে। পরেরটা দেখো, এক শব্দের স্ত্রীলিঙ্গে প্রথমাতে কি হয়? একম, একা, একহ না একাম? উত্তর হয়ে যাবে একা। বোঝা গেছে? নেক্সট, ধাতুরূপ। দেখো গম ধাতুর লং লকারের মধ্যম পুরুষ একবচন। এখানে কি কি অপশন দেওয়া আছে? অগচ্ছম, অগচ্ছাব, অগচ্ছহ না অগচ্ছত? কি হয়ে যাবে এখানে? অগচ্ছহ। পরের প্রশ্ন দেখো, ক্রি ধাতুর লট লকারের প্রথম পুরুষ বহুবচনের রূপ কি হবে? করতি, করন্তি, কুর্বন্তি না করসি? উত্তর হয়ে যাবে কুর্বন্তি। ভূ ধাতুর লিট লকারের মানে ভবিষ্যৎকালের উত্তম পুরুষের এক বচনে কি হবে? ভবিষ্যতি, ভবিষ্যামহ, ভবিষ্যাম না ভবিষ্যাবহ? এখানে হয়ে যাবে ভবিষ্যামহ। পরেরটা দেখো, প্রত্যয়। পা যুক্ত ত প্রত্যয় করলে কি হবে? পান, পিত, পতিত না পাত? উত্তর হয়ে যাবে পিত। লভ যুক্ত ত্বাচ রূপটি কি হবে? লব্ধ্বা, লোভিত্বা, লোভিত্বা না লভেত্বা? উত্তর হয়ে যাবে লব্ধ্বা। পরেরটা দেখো, প্রপূর্বক নম যুক্ত লব প্রত্যয় করলে কোন রূপটা হবে? প্রণম্যহ, প্রণত্যহ, এ এবং বি দুটোই না প্রণাম? এটা অ্যান্সার হবে এ এবং বি দুটোই। কারণ দেখো এতে কি রয়েছে? প্রণম্য, আবার বিতে কি রয়েছে? প্রণত্যীয়। তাই প্রপূর্বক নমযুক্ত লব প্রত্যয় করলেই দুটো রূপেই কিন্তু হয়, প্রণম্যও হয়, প্রণত্যও হয়। বোঝা গেছে? ইউনিট 5, বেদিক লিটারেচার অর্থাৎ বৈদিক সাহিত্য। প্রথম প্রশ্ন কি রয়েছে? ঋগ্বেদের পুরোহিত কে? উদ্গাতা, হোতা, ব্রহ্মা না অধ্বর্যু? উত্তর হয়ে যাবে হোতা। নেক্সট প্রশ্ন, কোন বেদকে ত্রয়ীর অন্তর্ভুক্ত করা হয় না? তাই ত্রয়ীর অন্তর্ভুক্ত কোনটা? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই তিনটি বেদকে একত্রে ত্রয়ী বলা হয়। কারণ পদ্য গদ্য গীতের সম্মিলন রয়েছে। এটা বাদ দিয়ে কোন বেদটা থাকে? অথর্ববেদ। এটা কিন্তু ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়। অথর্ববেদে পুরো মেডিকেল সায়েন্সটা, চিকিৎসা বিজ্ঞানটা পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কেনোপনিষদ কোন বেদের অন্তর্গত? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ না যজুর্বেদ? উত্তর হয়ে যাবে সামবেদ। ঋগ্বেদে কয়টি অনুবাক আছে? অপশনগুলো কি আছে দেখো, 85টি, 75টি, 65 না 95টি? উত্তর হয়ে যাবে 85টি অনুবাক, তাই না? পরেরটাতে দেখো রামায়ণ। রামায়ণ থেকে এখানে প্রশ্ন কিছু রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, আদি কাব্য হলো পুরাণ, রামায়ণ, মহাভারত না গল্প সাহিত্য? উত্তর হয়ে যাবে রামায়ণ। আদি কাব্য যেমন রামায়ণ, আদি কবি তেমনি কি? বাল্মীকি, মহর্ষি বাল্মীকি। পরের প্রশ্ন দেখো, রামায়ণ কাহিনী অবলম্বনে কালিদাস রচিত মহাকাব্য হলো মেঘদূতম, পঞ্চরাত্রম, রঘুবংশম না ঋতু সংহারম? উত্তর হয়ে যাবে রঘুবংশম। রামায়ণের কাণ্ড সংখ্যা হলো 4টি, 5টি, 7টি না 9টি? উত্তর হয়ে যাবে 7টি। কারণ এই 7টি কাণ্ড নিয়ে বা 7 কাণ্ড রামায়ণ নিয়ে আমি একটা লাইন বলেছিলাম যে বালকটি অযোধ্যার অরণ্যে কি সুন্দর লঙ্কা উত্তোলন করছে। বালকটি দিয়ে বালকাণ্ড বা আদিকাণ্ড, তারপর রয়েছে অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কা বা যুদ্ধকাণ্ড আর উত্তরকাণ্ড। তাহলে টোটাল 7টা কাণ্ড। বোঝা গেছে? পরেরটাতে চলে যাই, সংস্কৃত গল্প সাহিত্য। দেখো প্রথম প্রশ্ন, পঞ্চতন্ত্র গল্পগ্রন্থের তৃতীয় তন্ত্রের নাম হলো মিত্রভেদ, কাকলুকিয়ম, মিত্রপ্রাপ্তি না লব্ধপ্রনাশ? উত্তর হয়ে যাবে কাকলুকিয়ম, অর্থাৎ কাকে এবং পেঁচায় চিরশত্রুতা এর মূল অর্থ। পরের প্রশ্ন দেখো, হিতোপদেশ গল্পগ্রন্থটির রচয়িতা হলেন নারায়ণ শর্মা, বিষ্ণু শর্মা, বুদ্ধ শর্মা না হরি শর্মা?
এখানে হয়ে যাবে পণ্ডিত নারায়ণ শর্মা। পরের প্রশ্ন দেখো, সোমদেব ভট্টের রচনা হলো পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথাসরিত সাগর না শুক সপ্ততি কথা? উত্তর হয়ে যাবে কথাসরিত সাগর। এটা হচ্ছে সোমদেব ভট্টের রচনা। তাহলে স্টুডেন্টস দেখো, আজকের এই ক্লাসটাতে আমি কিন্তু তোমাদের এই পরীক্ষায় যে যে প্রশ্নগুলো এসেছে সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে, বোঝা গেছে? আর আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে। যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো এইখানেই, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।